সালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 2025 কি অবস্থা আপনাদের সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাফিস মাস্টার চলে আসছি আপনাদের সাথে আইসিটি ক্লাস নেওয়ার জন্য। আমি আপনাদেরকে প্রথম চ্যাপ্টারে যে জিনিসটা পড়াইছিলাম সেখানে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করে আইসিটি আমাদের সামনে করে আগাতে হবে। তো আমি বেশি কথা বলবো না, আমি চলে যাচ্ছি আমাদের নতুন চ্যাপ্টারে। আমি আজকে আপনাদের সাথে শুরু করতে চাচ্ছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 এর নাম কি? চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট। আমার শিক্ষা ইন্টারনেটের ক্ষেত্রে এই চ্যাপ্টারের মধ্যে যদি আমি আপনাদেরকে কিছু সঠিক কথা বলি, সেখানে একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে হবে আমার শিক্ষা ইন্টারনেট আমাদের কি বুঝেছে, শিক্ষা ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ইন্টারনেটটা আমাদের কিভাবে সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে আসলে আমরা শুরু করি। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে? আমাদের প্রথম টপিকটার নাম হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। যে কন্টেন্ট, এই কন্টেন্টের টপিকটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এখানে 2023 বোর্ড আমি আপনাদেরকে মেনশন করে দিছি, বেশি গুরুত্বপূর্ণ বোর্ড 2023, কারণ এই ডিজিটাল কন্টেন্ট থেকে আমাদের 2 থেকে 3টা এমসিকিউ আসার চান্সেস খুবই বেশি। যদি আমাদের লাক ফেভার করে তাহলে আমরা এখান থেকে 2-3টা এমসিকিউ পেয়ে যেতে পারি শুধু এই একটা মাত্র টপিক থেকে। আর না হলে একটা এমসিকিউ তো আমরা ফর শিওর এই টপিক থেকে পাচ্ছি। ঠিক আছে, আসেন এরপরে এখানে পরের টপিকটার নাম হচ্ছে ইবুক। ইবুক বলতে আমরা কি বুঝি? ইলেকট্রনিক বুক। ই মানে হচ্ছে ইলেকট্রনিক আর বুক মানে হচ্ছে বই। ইলেকট্রনিক বই বলতে কি বোঝায়? যে আমাদের ডিভাইসের মাধ্যমে আমরা যে বইটা পাচ্ছি সেটাকে আমাদের ইলেকট্রনিক বই বুঝাচ্ছে। ইলেকট্রনিক বইয়ের বিভিন্ন ধাপ আছে, যে জিনিসটা আমরা পরের চ্যাপ্টারে মানে পরে টপিকটা শুরু করার সময় বিস্তারিত আলোচনা করব। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেট। শিক্ষা ইন্টারনেট বলতে কি বোঝানো হয়েছে? যে এডুকেশন, এটা আমি কিন্তু চ্যাপ্টার যখন আমি শুরু করব তখন কিন্তু আমি কথাটা বলে নিছি যে এই টপিকটার সাথে আমার চ্যাপ্টারের নামটা অনেক বেশি মিল আছে। তো আমি আপনাদেরকে আমার শিক্ষা ইন্টারনেট চ্যাপ্টারটা শুরু করার সময় যে কথাগুলো বলছিলাম সেম কথাগুলোই এই চ্যাপ্টার টপিকটার মধ্যে বলা হয়েছে, এবং এই টপিকটায় আমি যখন বিস্তারিত শুরু করব তখন কিন্তু আমার এই মানে বিস্তারিত শুরু করার সময় হয়ে যাবে। এরপরে দুইটা টপিক আছে। এরপরের টপিকটা হচ্ছে ইন্টারনেট, আমার পাঠ্য বইগুলো। আমাদের এডুকেশনের দিক দিয়ে আমরা যেসব বইগুলো পাচ্ছি সরকার কর্তৃক, সেই সরকার কর্তৃক বই আমাদের পড়ার সাথে সাথে ইন্টারনেটও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। যদি আমি আপনাদের একটা শর্ট এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আমাদের হেল্প করতেছে কি? আমাদের বর্তমান সময়ে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চ্যাট জিটিপি। এই চ্যাট জিটিপির মাধ্যমে আমরা যে কোনো কিছু জানার জন্য সেই টপিকটা দিয়ে আমরা ইন্টারনেটে হেল্প পাচ্ছি। এছাড়াও আমরা গুগলের মাধ্যমে বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন সবকিছু আমরা ডিটেইলে সবকিছু নিয়ে নিতে পারতেছি। তো ইন্টারনেট আমার পাঠ্য বিষয়গুলো আমি যখন শুরু করব তখন ডিটেইলে আলোচনা করে দিব। এরপরে লাস্ট টপিক হলো আমার ভবিষ্যৎ ক্যারিয়ার আইসিটি। আমার ভবিষ্যৎ ক্যারিয়ার আইসিটি বলতে কি বোঝানো হয়েছে? আমি যে এখন একটা প্ল্যাটফর্মে আছি, আমি যেখানে পড়াশোনা করতেছি, তো সেটার তো একটা ফিউচার আছে। আমি সেই ফিউচার অনুযায়ী আমার আইসিটি কে কিভাবে কাজে লাগায় ফিউচারে আমি ভালো কিছু করতে পারবো সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। আমি ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আইসিটি তে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। তো এখন আমি যখন এই টপিকটা পড়াবো তখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব। এই তিনটা টপিক, 1 2 3, এই তিনটা টপিকের থেকে খুব একটা বেশি এমসিকিউ আসে না, অল্প একটু এমসিকিউ আসে। তো সেটা যখন আমরা পড়বো তখন সেটা থেকে আমরা বুঝতে পারবো। আসেন তাহলে আমরা আমাদের প্রথম টপিকটা শুরু করি। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে বললাম কি ডিজিটাল কন্টেন্টের টপিকটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু আমার দেখেন অনেক কিছু লেখা আছে, আপনারা বুঝতে পারতেছেন যে এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকে আমার ডিজিটাল কন্টেন্ট বলতে কি বোঝানো হয়েছে সেটাও কিন্তু আমি লিখে দিছি। সেটা কি বলছে? কোনো কন্টেন্ট যদি ডিজিটাল কন্টেন্ট আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা গৃহীত বা প্রেরিত হয় তাহলেই কিন্তু সেটা ডিজিটাল কন্টেন্ট বলা হয়। ডিজিটাল কন্টেন্ট বলতে আপনারা কি বুঝেন? আমি আমার দিক থেকে আপনাদেরকে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করি। মনে করেন কোনো একটা কন্টেন্ট আপনি করতেছেন, সেই জিনিসটাকে আপনি আরো সুন্দর মতো প্রকাশ করতে চাচ্ছেন, তো সেখানে আপনি ছবি, অডিও, ভিডিও বা কিছু লেখা দিয়ে প্রকাশ করতে যাচ্ছেন, তাহলে সেটাই হবে কিন্তু ডিজিটাল কন্টেন্ট। তো ডিজিটাল কন্টেন্ট আমরা কয় প্রকার জানি? ডিজিটাল কন্টেন্ট আমরা 4 প্রকার জানি। সেটা কি কি? টেক্সট বা লেখা, ছবি, অডিও কিংবা ভিডিও। এটা দিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে সেটা কি হবে? টেক্সট। মানে কোনো একটা কন্টেন্টের মধ্যে যদি আমি সুন্দর করে কোনো কিছু লিখি, কোনো প্রবাদ, কোনো ব্যক্তিত্ব, এসব জিনিস যদি আমি লিখি তাহলে সেটা হবে টেক্সট। এরপরে কি বুঝছে? ছবি। ছবি বলতে কি বুঝেছে? ধরেন আমরা একটা টপিক নিয়ে পড়তেছি বায়োলজির, ধরেন এই টপিকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। তো মাইটোকন্ড্রিয়া কাকে বলে, কি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়া ওই অনুসারে আমার মাইটোকন্ড্রিয়া একটা ছবি আমি কিন্তু এখানে লাগাই দিতে পারি। তো তখন সেটা হবে কিন্তু ডিজিটাল কন্টেন্টের প্রকার ভেতর ছবির অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ছবির টপিকটা শেষ। এরপরে কোনটা আসতেছে? অডিও। তো ধরেন আমি একটা জিনিস পড়াচ্ছি, তো সেখানে একটা মানে পরিচিত বা একদম ধরেন আয়মান সাদিকের একটা লেকচার আছে, তো ওই টপিকটার সাথে আয়মান সাদিকের লেকচারটা মিলে যাচ্ছে। তো আমি আপনাকে টপিকটা পড়ানোর পাশাপাশি আয়মান সাদিকের ওই অডিওটা আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিলাম যে আয়মান সাদিক স্যার এই জিনিসটা এভাবে করে বুঝাইছে।
তো ওনার কথার সাথে যে কন্টেন্টটা মিলবে সেটা হবে অডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের ক্ষেত্রেও সেম, আমার ওই ভিডিওটাকে ওই ভিডিও ক্লিপ যেটা থাকবে ওইটাকে আমি ওই কন্টেন্ট ওই টপিকটার সাথে আমার লাগাই দিব, তখন কি হবে সেটা ভিডিও কন্টেন্ট আকারে প্রকাশিত হবে। আচ্ছা, তাহলে ভিডিও ডিজিটাল কন্টেন্ট আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছি এটা 3 স্টার, বেশি ইম্পর্টেন্ট। কারণ ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, সকল বোর্ড 2020, যশোর বোর্ড 19, আর সব মানে সকল বোর্ড 18, এই সবগুলা এমসিকিউ এই শুধু এই ডিজিটাল কন্টেন্ট থেকেই আসছে। কি আসছে যে ডিজিটাল কন্টেন্ট কয় প্রকার, ডিজিটাল কন্টেন্ট কি, ডিজিটাল কন্টেন্ট উদাহরণ নয় কোনটি, এরকম ভাবে এই সবগুলো এমসিকিউ এই ডিজিটাল কন্টেন্ট থেকে আসছে। চলেন আমরা পরের টপিকটা তাহলে শুরু করে দিই। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইবুক। ইবুক সম্পর্কে আপনারা সবাই অনেক বেশি পরিচিত, কারণ আপনারা সবাই এখন স্মার্ট যুগের ছেলেমেয়ে, আপনারা জেন জি। তাহলে আপনারা ইবুক চিনবেন না, তাহলে কি অন্য ব্যাকডেটের যারা আছে তারা চিনবে? ইবুক বলতে কি বোঝানো হয়েছে? ইলেকট্রনিক বুক। এখনকার বর্তমান সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইবুক, কারণ ভার্সিটিতে যারা যেসব স্টুডেন্টরা আছে তারা কি করে, বই খাতা এখন আর বেশি কিনে না, বই না কিনা করে কি ইবুকের মধ্যেই সব রকম বই পাওয়া যায়। তারা তাদের কোর্স অনুযায়ী বই সেই ইবুকের মধ্যে পড়ে এবং তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাহলে ইবুক বলতে আমরা কি বুঝি? ইবুক বলতে হলো ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুক মানে হলো বই, মানে হলো বই। তাহলে যে বই আমরা ডিভাইসের মাধ্যমে পড়তেছি সেটাই হচ্ছে ইলেকট্রনিক বুক, সোজা বাংলা কথা। এরপরে যে জিনিসটা আছে ইলেকট্রনিক বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে কোনো মুদ্রিত রূপ থাকে না। ইলেকট্রনিক বই যেটা থাকবে সেটার কোনো মুদ্রিত রূপ থাকবে না। ইলেকট্রনিক বুক বা ইবুক ব্যবহার করার জন্য আমাদের কি কি প্রয়োজন? কম্পিউটার, স্মার্টফোন, বিভিন্ন রকমের রিডারের প্রয়োজন। এই তিনটা জিনিস আমাদের কাছে থাকলে আমরা ইবুকটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, রিডারের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা হলো প্রচলিত রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রচলিত রিডারের amazon.com এর কিন্ডেল। এটা সবচেয়ে বেশি আমাদের জনপ্রিয় রিডার, যেটার মাধ্যমে আমরা ইবুকটা ব্যবহার করে থাকি। এখান থেকে যদি আমি আপনাদের শর্ট একটা এমসিকিউ আকারে বলে দিই, এই জিনিসটা আমাদের এই ইবুকের মধ্যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কি রকম কোশ্চেন আসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে কিন্ডেল। এবার আসেন আমরা কি করব, ইলেকট্রনিক বই বা ইবুকের বিভিন্ন রকম প্রকারভেদ না সরি ইবুকের ব্যবহারের বা সুবিধা আমরা এখন পড়া শুরু করব। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ইলেকট্রনিক বুক ব্যবহারের সুবিধা। ই বই ব্যবহারের সুবিধা অনেকগুলো। যেমন ধরেন, আমি পয়েন্টে যাওয়ার আগে নিজে থেকে আপনাদেরকে কিছু বলতেছি, সেটা হচ্ছে আমরা সহজে এটা স্থানান্তর করতে পারি। মানে আমরা মোবাইল ফোন আমরা নিজেদের কাছেই নিয়ে যেতেছি, যে কোনো জায়গায় যাচ্ছি মোবাইল ফোন আমরা ব্যবহার করতেছি, নিয়ে যাচ্ছি, সহজেই স্থানান্তর করা যেতেছে। আবার কি হইতেছে, খুব সহজেই আমরা ইবুকের মাধ্যমে যে জিনিসটা বুঝতে পারতেছি না, সার্চ করে আমরা বের করে ফেলতে পারতেছি। তাহলে কি হইতেছে, সহজে অনুসন্ধান করতে পারতেছি। তারপরে হচ্ছে কি, আমার কোনো রুমের প্রয়োজন নাই, আমার কোনো প্রিন্টিং এর প্রয়োজন নাই, এটা আমার জন্য খুবই সাশ্রয়ী কেন, এটা কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বলছি যে ভার্সিটির স্টুডেন্টরা কি করে, এখন বই খাতা না কিনে সেটাকে আপনার ইবুকের মাধ্যমে তারা পড়াশোনা করতেছে। তো এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আচ্ছা, তাহলে আসেন এবার আমরা টপিক ওয়াইজ মানে সিরিয়াল ওয়াইজ পড়া শুরু করি। তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়, তাহলে আমরা কি করবো, একটা জিনিসের টপিক পড়তেছি, সেখানে আমার একটা ইনফরমেশন প্রয়োজন, সহজে আমি সার্চ করে নিয়ে সেই জিনিসটা পড়ে ফেলতে পারতেছি। সেকেন্ডটা কি বলছে, কোনো রুম বা কক্ষের প্রয়োজন নেই, আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার ইবুকে যত রকমের বই আছে সবগুলো আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। তারপরে কি বলছে, সহজে স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে এক জায়গায় আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার নিয়ে যেতেই পারতেছেন। তারপরে কি বলছে, তথ্য অনুসন্ধান করা যায়, যে সেই তথ্যটা কতটুকু ভেরিফাইড সেই জিনিসটা কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারতেছি। এরপরে কি বলছে, প্যাকিং খরচ নেই, আপনি কিন্তু এই বইগুলো বিক্রি করতেছেন না, তো আপনার এটা নিয়ে কোনো শপিং বা প্যাকিং এর কোনো প্রয়োজন নেই, তো আপনার এই দিক থেকে খরচটা বেঁচে গেল। সহজে বিতরণ করা যায়, আপনি এই ইবুকটা, আপনার কাছে একটা বই ইবুক আকারে আছে, তো সেই জিনিসটাকে আপনি কি করতে পারতেছেন, সেই জিনিসটাকে আপনি সহজেই একজনের সাথে শেয়ার করে ফেলতে পারতেছেন। তারপরে কি লাস্ট টপিকটা হলো সাশ্রয়ী এবং খুব যতটুকু প্রয়োজন ততটুকু প্রিন্ট করা পসিবল। মানে কি, আমি এই জিনিসটাকে ইবুকটা পাওয়ার পরে আমার কিন্তু কোনো খরচ নাই, সেই ক্ষেত্রে সেটা কিন্তু সাশ্রয়ী আকারে হয়ে যাচ্ছে। তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এটাকে আগে দেখেন ঠিক মতো যে কতটুকু ঠিক আছে, আর আপনারা এটাকে খাতায় নোট ডাউন করে ফেলেন। আমি আপনাদের সাথে যতটুকু আগাবো, আপনারা যদি এটার সাথে সাথে ভিডিওটাকে একটু পজ করে করে আমার মানে লেকচারগুলো আপনি নোট আকারে করে ফেলেন, আপনার সুন্দর একটা নোট কিন্তু হয়ে যাচ্ছে, তো আপনার অন্য কোনো ভেজালে যেতে হইতেছে না। আচ্ছা, এরপরে আমরা যেটুকু পড়বো সেটা হলো কি,
সেটা হলো কি যে আমার ইবুক ব্যবহারের সুবিধাটা তো আমরা পড়লামই, এরপর আমরা পড়বো ইবুক ব্যবহারের প্রকারভেদ। তাহলে আসেন আমরা ইবুক ইবুক কি বলে, আসেন আমরা ইবুক ব্যবহারের প্রকারভেদটা পড়া শুরু করি। ওকে ফাইন, তাহলে আসেন আমরা কি বলতেছিলাম যে বিভিন্ন প্রকার ইবুক বলতে কি, ইবুকে কয় প্রকার ইবুক, মোট 5 প্রকার। এখানে আমি আপনাদেরকে 5 প্রকারের ইবুক দিয়ে দিছি। এখন আসেন এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। তাহলে বিভিন্ন প্রকার ইবুকের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি বলতে কি বুঝাচ্ছে, আপনারা যারা স্টুডেন্ট আছেন সরকার কর্তৃক আপনারা একটা বই পাইছেন, সেই বইটা কিন্তু হুবহু ইবুকে প্রকাশ করা হয়েছে, যেটার মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই। তো সেটাকে কোন ফরম্যাটে দেওয়া হয়েছে, সেটা পিডিএফ আকারে আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে ইবুকের মাধ্যমে, যাতে আপনারা সহজে সেটাকে ডাউনলোড করে পড়তে পারেন, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। অনেকের থাকে বিভিন্ন রকম সমস্যার কারণে বই ছিঁড়ে যায় বা বই হারায় যেতে পারে, তখন কিন্তু বাজারে পুরোনো বইয়ের কোনো বিকল্প নেই, কিন্তু পুরোনো বই অনেক ইনফরমেশন ল্যাকিংস থাকে। তো সেই ক্ষেত্রে পিডিএফ আকারে যদি আমার ইবুকে সেই বইটা পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রে সুবিধা হইতেছে। তাহলে আমার প্রথমটা শেষ। দ্বিতীয়টা কি বলছে, এখানে পড়েন আপনারা যে ইবুক কেবলমাত্র ইন্টারনেটে পড়া যায়, মানে ইন্টারনেটের মধ্যে আমরা যে বইগুলো পড়তে পারতেছি যেগুলোর কোনো মুদ্রিত আকারের নাই, সেটা শুধু আমাদের ইন্টারনেটের মাধ্যমে আছে। সেটা কি ফরম্যাটে থাকে, সেটা এইচটিএমএল ফরম্যাটে থাকে, এবং সেইগুলোকে বলা হয়, ইন্টারনেটে যে বইগুলো থাকে সেগুলোকে বলা হয় বইয়ের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ কোনটা, যে এইচটিএমএল আকারে কোন বইয়ের ফরম্যাট গুলো থাকে। আচ্ছা, ইবুকে কিন্তু আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দিয়ে দিছি। আপনারা যদি আমার সাথে এখানে লেখানো শুরু করেন তাহলে কিন্তু আপনারা আগাতে পারবেন না। আপনারা যদি এভাবে করে চলতে থাকেন তাহলে কি হবে, আপনাদের এটা লেন্দি হয়ে যাবে, ক্লাস করাটা বৃথা হয়ে যাবে। আপনার নাইলে এই ক্লাসটা বারবার করা লাগবে। আপনি যদি আমার সাথে লেখার পাশাপাশি আমি আপনাদেরকে সময় দিব, আপনারা যদি সেইটুকু ভাবে লিখে ফেলতে পারেন তাহলে কি হবে, আপনার একটা নোট আকারে হয়ে গেল। আপনি সুন্দর মতো আপনার এই নোটটা পরীক্ষার আগে রাতে পড়লেই হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু সেকেন্ড পার্টটুকু, মানে সেকেন্ড পয়েন্টটা শেষ করছিলাম। এবার আমার আসতেছে থার্ড পয়েন্টে কি বলছে, বাড়তি সুবিধা সহ ইবুক। বাড়তি সুবিধা সহ ইবুক বলতে আমরা কি বুঝাইছি, যে যে বইয়ের মধ্যে, যে বইটা আমাদের মানে বইয়ের কথা তো বলবেই, সাথে এছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশন দিবে। তো সেটাই হচ্ছে আমাদের বাড়তি সুবিধা সহ ইবুক। ধরেন আমরা বইয়ের কথাই বললাম। আপনার বইয়ে আপনি একটা চ্যাপ্টার পড়তেছেন, সেই চ্যাপ্টারের মধ্যে, আচ্ছা আমি ফার্স্ট চ্যাপ্টারে যাই। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব কে ছিলেন, চার্লস বেবেজ। আপনি ইবুকের মধ্যে পড়তেছেন সেই জিনিসটা। তো বাড়তি সুবিধা সহ ইবুকের মধ্যে কি হইতেছে, আপনি চার্লস বেবেজকে নিয়ে যখন পড়তেছেন, আপনার বইয়ে তো চার্লস বেবেজকে নিয়ে সম্পূর্ণ রকম ইনফরমেশন দেওয়া আছে, যতটুকু আপনার প্রয়োজন। কিন্তু আপনি যদি এক্সট্রা নলেজ চান, সেখানে চার্লস বেবেজকে নিয়ে আপনি আরো অনেক কিছু পড়তে পারবেন, কারণ সে তুরিন বিশ্ববিদ্যালয়ে একটা ভালো লেকচার দিছিল। তো সেইখানের মধ্যে, এই লেকচারের মধ্যে সে কি কথাগুলো বলছিল, সেগুলো কিন্তু এই টপিকের মধ্যে এই বাড়তি সুবিধা সহ ইবুক মানে ইপাব ফরম্যাটে যেটা থাকবে সেখান থেকে আপনি পাইতেছেন। তাহলে আসেন, এখানে কিন্তু একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ কোনটা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে বাড়তি সুবিধা সহ ইবুকে ইপাব ফরম্যাট। তাহলে ইপাব ফরম্যাট আপনার এমসিকিউতে কিভাবে বলবে, ইপাব ফরম্যাট কি আকারে থাকে, বাড়তি সুবিধা সহ ইবুকে থাকে। ঠিক আছে, তাহলে ইপাব ফরম্যাট কোন সুবিধায় ইবুকের কোনটার মধ্যে থাকে, থাকবে হলো বাড়তি সুবিধা সহ ইবুক। আচ্ছা, ইপাব নিয়ে আমরা একটু ক্লিয়ার হই। সেখানে ইপাবের মধ্যে আমরা কোনটা বুঝাইছি, যে বাড়তি সুবিধা সহ ইবুকে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে আপনার এখানে বাড়তি ইনফরমেশন দিবেন। আমি আপনাদেরকে একটু আগে চার্লস বেবেজ স্যারের কথা বললাম। তো ইপাবে সেটা কিভাবে থাকবে, এখানে যে লাইন আকারে যেটা থাকবে, সেখানে চার্লস বেবেজ স্যারের নামটা ব্লু আকারে বা অন্য কোনো কালার আকারে একটা লিঙ্ক আকারে দিয়ে দিবে। তো আপনি সেটা কি করতে পারতেছেন, সেখানে চার্লস বেবেজ লেখাটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন, তখন সেখান থেকে সুন্দর মতো একটা চার্লস বেবেজ স্যারের একটা প্যারাগ্রাফ চলে আসবে। তো ওইখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকম ইনফরমেশন গেইন করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অনেক সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমার এই পয়েন্টটাও শেষ হয়ে গেল। তো 4 নাম্বার টপিকে যদি আমি শুরু করি, তাহলে কি বলছে, চৌকস ইবুক। আচ্ছা, চৌকস ইবুকের মধ্যে আপনাদেরকে আমি একটু বিস্তারিত বলে দিতেছি, যে সেখানে হলো স্মার্ট আকারে, এখানে আমি কিন্তু লিখে দিছি, এটাকে স্মার্ট ইবুক বলা হয়। কেন বলা হয়, কারণ এখানে যে কন্টেন্ট গুলো থাকে, সেখানে বিভিন্ন রকম ছবি থাকে, বিভিন্ন রকম অডিও থাকে, বিভিন্ন রকম ভিডিওস থাকে। তো সেইখানে আপনাকে ক্লিয়ার করার জন্য তারা এইরকম বিভিন্ন রকম অ্যানিমেশন, বিভিন্ন রকম অডিও দিয়ে থাকে, যার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে অনেক রকম সুবিধা পাবেন। এটাকে স্মার্ট ইবুক বলার অনেক রকম কারণ আছে। ঠিক আছে, এই স্মার্ট ইবুককে
আর একটা কি হয়ে থাকে, বিভিন্ন রকম কুইজ থাকে, তারপরে ত্রিমাত্রিক ছবি মানে 3 ডাইমেনশনাল ছবিগুলো থাকে, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপরে একটা লাইন আমি আপনাদেরকে হাইলাইট করে দিছি, সেটা হচ্ছে ওপেন কম্পিউটারস এর তৈরি ইবুক কেবলমাত্র আইপ্যাডেই ব্যবহার করা পসিবল। যারা আপনারা আইপ্যাড ইউজার আছেন তারাই কিন্তু এই সুবিধাটা বুঝতে পারতেছেন যে এটা আপনাদেরকে কিভাবে সুবিধাগুলো দিতেছে। তাহলে এই টপিক থেকে, এই পয়েন্ট থেকে আমরা কি কি শিখলাম? চৌকস ইবুকটা কি? চৌকস ইবুক হচ্ছে স্মার্ট ইবুক। স্মার্ট ইবুক বলতে আমি আপনাদেরকে কি বুঝেছি, যেখানে ছবি থাকবে, যেখানে অডিও থাকবে, ভিডিও থাকবে এবং বিভিন্ন রকম অ্যানিমেশন 3 ডাইমেনশনাল জিনিস দিয়ে আপনাদেরকে এগুলো বুঝাই দিবে। কুইজ আকারে যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি, সেখানে আপনাদেরকে ওই টপিকটার মধ্যে বিভিন্ন প্রশ্ন দিবে এবং সেখানে প্রশ্নগুলোকে আপনি ফেস করার পরে সেগুলো টপিক বা সেগুলোর অ্যান্সার আপনি সুন্দর মতো বুঝতে পারবেন। আচ্ছা, তারপর দ্য লাস্ট পয়েন্ট ইজ ইবুক অ্যাপস। আচ্ছা, ইবুক অ্যাপস বলতে কি বোঝানো হয়েছে? অ্যাপস বলতে তো আমরা সবাই বুঝি যে মোবাইলে কোনো একটা অ্যাপ আছে, যেমন ফেসবুক, এটা কিন্তু একটা অ্যাপ আকারে চলে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিকাশ, নগদ, ঠিক আছে? তো ইবুকেরও কিন্তু অ্যাপস থাকে। তো হলো কি যে আপনার ওই গুগলে গিয়ে আপনার ইবুক সার্চ করে তারপরে ইবুকে যাওয়া লাগতেছে না, ওই ইবুকের যে অ্যাপটা আছে আপনি প্লে স্টোর থেকে সুন্দর মতো ডাউনলোড করে নিতে পারবেন, দেন তারপরে আপনি এই অ্যাপটার মাধ্যমে দিয়ে ইবুকটা সুন্দর মতো চালাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ইবুক অ্যাপস কিন্তু আপনাদেরকে আমি বুঝাই দিছি। এখন এই ইবুক অ্যাপস এর বিভিন্ন রকম এক্সাম্পল আছে, যেটা আমি আপনাদেরকে একটু বাড়তি ইনফরমেশন দিয়ে দিতেছি। আসলে আমরা একটু লিখি, তাহলে এখানে ইবুক অ্যাপস এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? অ্যাডোবি রিডার। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। ইবুক অ্যাপস এর ক্ষেত্রে এই অ্যাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যে আরেকটা অ্যাপস যদি আপনাদেরকে দিই, তাহলে সেটা হলো জোডো, XODO। জোডো অ্যাপসটাও কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়। এটার এই দুইটা এক্সাম্পল কিন্তু আপনাদের বইয়ে নেই, কিন্তু আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট আকারে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা অ্যাপস কিন্তু আছে, সেটা হচ্ছে আপনাদের আরেকটা অ্যাপস, এটাও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো WPS। আচ্ছা, এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ আকারে আসবে না, ঠিক আছে? এটা আপনাদের জাস্ট একটা বাড়তি নলেজের জন্য আপনাদেরকে আমি বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনাদেরকে আমি কি পড়ালাম? ইবুকের বিভিন্ন প্রকারভেদ। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে কি পড়াইছি? ইবুকের সুবিধা এবং ইবুকটা কি। আচ্ছা, এবার আসুন যে বোর্ড কোশ্চেনের মধ্যে ইবুক থেকে কয়টা কোশ্চেন আসছে? 1 2 3 4 5 6 7 8টা কোশ্চেন আসছে এই শুধু ইবুক থেকে। তাহলে ধরেন আপনারাও কিন্তু একটা করে কোশ্চেন এই ইবুক থেকে পাচ্ছেন। তাহলে এর আগে আমি কোনটা বলছি? ডিজিটাল কন্টেন্ট আকারে যেটা ছিল, ওইখানে কিন্তু আমি বলছি আপনাদেরকে মিনিমাম হলো আপনি একটা বা ম্যাক্সিমাম হলো দুইটা এমসিকিউ আপনি পাচ্ছেন। তো ইবুক থেকেও যদি আপনি দুইটা এমসিকিউ পান বা একটা এমসিকিউ পান, আপনার এমসিকিউ হয়ে যাচ্ছে 3টা। তাহলে 25 থেকে 3 গেলে কত থাকে? 22। তাহলে 3টা এমসিকিউ যদি আপনি শিওর করতে পারেন আমার সাথে থাকলে, বাকি চ্যাপ্টার গুলো যখন আমি শেষ করে দেবো, ইনশাল্লাহ 25টা এমসিকিউ কমন পড়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমি হয়তো বা আপনাদেরকে সবকিছু বুঝাইতে পারছি। আচ্ছা, চলেন এই ইবুকে আমরা এখন আর থাকবো না, আমরা এখন নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আসেন আমরা নতুন টপিকটা শুরু করি। নতুন টপিকের মধ্যে কি বলছে? শিক্ষা ইন্টারনেট। আচ্ছা, আমি বিস্তারিত যাওয়ার আগে নিজে থেকে একটু কিছু বলি যে শিক্ষা ইন্টারনেট বলতে আপনারা কি বুঝেন, যে আপনাদের এডুকেশন সিস্টেমের মধ্যে মানে ইন্টারনেটটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তো আপনারা এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু শিখতে পারতেছেন, এডুকেশনাল দিক থেকে কিন্তু আপনারা অনেকভাবেই আগে গেছেন। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্টদের কথা যদি বলি, তারা কিন্তু বিভিন্ন রকম ফেস্ট বা বিভিন্ন রকম বিজ্ঞান মেলার মধ্যে অংশগ্রহণ করেন। তো সেখানে আপনাদের মধ্যে অনেক রকম আইডিয়া থাকে। তো এই আইডিয়া গুলাকে এক্সিকিউট করার জন্য কি করতে হয়? আপনাদের বিভিন্ন রকম প্ল্যান করতে হয় এবং সেই অনুযায়ী আগাতে হয়। তো প্ল্যান গুলো যে আপনারা করবেন না, প্ল্যান গুলো যে আপনারা নিবেন, আপনারা যে প্ল্যান গুলো করতেছেন সেগুলো ঠিক আছে কিনা ভুল আছে, সেটা জানার জন্য কিন্তু ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এখন এছাড়াও যদি, আচ্ছা, ফেস্টার টপিকটাও যদি আমি আলাদা সাইডে রাখি, যদি আমরা পড়াশোনার বিষয়ে থাকি, তাহলে কি হইতেছে? আপনার সাথে আমাদের যে কনভারসেশনটা হইতেছে বা এভাবে যে আমরা আপনাদেরকে পড়াচ্ছি বা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি, সেটা কিন্তু শুধু এই ইন্টারনেটের মাধ্যমেই হইতেছে। ইন্টারনেট না থাকলে আপনার সাথে আমাদের পরিচয়টা হইতো না, ঠিক আছে? তো এখানে, আচ্ছা, ঠিক আছে, অনেক কথাই তো বলে ফেললাম নিজের থেকে। এবার আসেন আমরা শুরু করি আমাদের টপিক ওয়াইজ কথা কি বলছে। টপিকের মধ্যে প্রথমে শিক্ষা ইন্টারনেটে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং কিন্তু আমি আপনাদের এর আগের ক্লাসে চ্যাপ্টার 1 যখন পড়াইছি, তখন কিন্তু ই লার্নিং আমি আপনাদেরকে সুন্দর মতো শিখাই দিছি বা বুঝাই দিছি। ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ই ই ই মানে হচ্ছে ইলেকট্রনিক, আর লার্নিং মানে হলো শেখা, যে কথাটা আমি আপনাদেরকে এর আগে বলছি। ই লার্নিং এর ক্ষেত্রে কি কি প্রয়োজন? কম্পিউটার, টিভি,
পার্সোনাল ফোন বা নেটওয়ার্ক, ঠিক আছে। পার্সোনাল নেটওয়ার্ক মানে কি, আপনাদের বাসায় ওয়াইফাই আছে কিনা, ব্যক্তিগতভাবে আপনি কিভাবে নেটওয়ার্কটা ইউজ করতেছেন। আপনার কাছে যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভালো ফোন বা কম্পিউটার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার ই লার্নিং বা আপনি অনলাইনে বসে যদি আপনি ক্লাস করতে চান, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই পার্সোনাল ফোন, পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার পার্সোনাল নেটওয়ার্ক তো অবশ্যই লাগবে। তো এখানে হলো ই লার্নিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে আপনি ঘরে বসে বিভিন্ন রকম কোর্স করতে পারতেছেন। আপনি অনেক অনেক সময় অনেক পেইড কোর্সও করতে পারতেছেন, অনেক সময় অনেক ফ্রি কোর্সও করতে পারতেছেন। তো ই লার্নিং এর সবচেয়ে বড় সুবিধাটা পাচ্ছে কারা? গ্রামের মানুষজন, যারা গ্রামের শিক্ষার্থীরা আছে। ওইখানে কিন্তু মানে অনেক শিক্ষকরাই আছেন ভালো মতো মানে পৌঁছাইতে পারে না, কারণ ওই গ্রাম অঞ্চলের দিকে ভালো ভালো শিক্ষকরা যেতে চায় না। তো সেই ক্ষেত্রে কি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বঞ্চিত হবে? তা কিন্তু হবে না। তারা কি করতে পারে, এখন কিন্তু গ্রাম অঞ্চল সব জায়গায় এখন ইন্টারনেটের ব্যাপক চাহিদা বা ব্যাপক সুবিধা আছে, ঠিক আছে। যত চাহিদা থাকবে তত সুবিধা তো বাড়ানোর চেষ্টা করবে, তাই না? তাহলে এখানে কি হইতেছে, ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের ভিতরে আত্মিক যে যোগ্যতাটুকু আছে সেটা কিন্তু তারা এই ই লার্নিং এর মাধ্যমে প্রকাশ করতে পারতেছে। তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, টপিক ওয়াইজ তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারাও যদি সেই ভিডিওটা দেখে ওইটা নিচে কমেন্ট করে, অবশ্যই একজন শিক্ষক সেটা তাকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি কথাটা আসতেছে যে ই লার্নিং এর মাধ্যমে মানুষ কিন্তু অবশ্যই সুবিধা পাচ্ছে। তারপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে উপযোগী কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপ, ঠিক আছে। উপযোগী কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ যদি না থাকে, তাহলে আপনি কিন্তু ইন্টারনেটটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, এবং শিক্ষার ক্ষেত্রেও সেই জিনিসটা আপনি আগাইতে পারবেন না। আপনার কাছে যদি একটা সুন্দর মানে একটা মোবাইল থাকে, তাহলে আপনি সুন্দর মতো কিন্তু ঘরে বসে এই কোর্সটা করতে পারতেছেন, এবং কোর্স করার ফলে কি হইতেছে, আপনি নিজের স্কিলকে আপডেট করতে পারতেছেন। তো এখানে যে এমসিকিউটা আছে, সেখানে রাজশাহী বোর্ড 2023-এ আসছে যে শিক্ষা ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করার জন্য কি প্রয়োজন। এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, উপযোগী কম্পিউটার, মোবাইল ফোন বা ল্যাপটপ, এই জিনিসটা কিন্তু রাজশাহী বোর্ড 2023-এ চলে আসছিল। এই টপিকটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, দেখেন একটা মাত্র এমসিকিউ বোর্ড কোশ্চেনে আসছে। সো এই টপিকটাকে আপনি ফেলনা মনে করবেন না, কারণ যে জিনিসটা আসে না আপনাদের সময় কিন্তু সেই জিনিসটা চলে আসতে পারে। ভাগ্য কোথায় কি যায় সে কথা কি বলা যায়? আচ্ছা, তারপরে লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। আপনি যদি সঠিক নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন, আপনার কাছে মোবাইল ফোন আছে, কম্পিউটার আছে, কিন্তু আপনার ব্যান্ডউইথটা ঠিকমতো ভালো না, নেটওয়ার্কটা বেশি একটা ভালো না, তাহলে সেটা কিন্তু বৃথা একটা চেষ্টা হয়ে যাবে। কারণ আপনার নেটওয়ার্কই ভালো মতো চলতেছে না। ভালো মোবাইল ফোন বা কম্পিউটার, ল্যাপটপ দিয়ে আপনি কি করবেন? মোবাইলের মধ্যে আপনার চেহারাই দেখতে হবে, নিজের সাথে নিজের কথাই বলতে হবে, কিন্তু কাজের কাজ আপনি কিছুই করতে পারবেন না। তাহলে শিক্ষা ইন্টারনেটের ক্ষেত্রে আমি যে তিনটা জিনিস বললাম সেটা কি? ই লার্নিং, উপযোগী কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ বা ব্যান্ডউইথ। উপযোগী মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ থাকলে আপনি সেই জিনিসটাকে কনভার্ট করে সুন্দর মতো আগাইতে পারবেন। আর সঠিক যদি ব্যান্ডউইথ থাকে, তাহলে আপনি লাস্ট অফ অল সবকিছুই একসাথে কানেকশন করে সবার সাথে যোগাযোগ করে নিজের স্কিলটাকে আপডেট করতে পারবেন। তাহলে আমার এই টপিকে যা যা আমি বললাম তা কিন্তু আপনারা সঠিকভাবে লিখে রাখবেন, ঠিক আছে। আপনারা যদি আমার সাথে নোট ডাউন না করেন, তাহলে আপনারা কিন্তু আগাইতে পারবেন না। আচ্ছা, এই টপিকটা আমি শেষ করলাম, আসেন আমরা তাহলে পরবর্তী টপিকটা শুরু করি। আচ্ছা, আমার পরের টপিকটা কি? আমার পরের টপিকটা হচ্ছে আমার শিক্ষা, সরি, আমার পরের টপিকটা হচ্ছে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। আচ্ছা, পাঠ্য বিষয়গুলো বলতে আপনি কি বুঝেন? যে আপনার পাঠ্য বইয়ের মধ্যে যে জিনিসটা আছে সেটাই কিন্তু আমার পাঠ্য বিষয়, ঠিক আছে। সরকার কর্তৃক যে বইটা আপনাদেরকে প্রদান করা হয়েছে সেটাই কিন্তু বোঝানো হয়েছে যে পাঠ্য বিষয়গুলো। আচ্ছা, পাঠ্য বিষয়গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম টপিক থাকে। এই টপিকটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে এমসিকিউ আসার মতো কোনো কিছু নাই, কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিতেছি। সেটা হচ্ছে পাঠ্য বইয়ের মধ্যে যে টপিক গুলো আছে, সেই টপিক গুলোকে আপনি যদি সঠিক মতো আগাইতে পারেন, তাহলে কিন্তু আপনার নলেজটা ক্লিয়ার হয়ে যেতেছে। পাঠ্য বইয়ের মধ্যে এমন অনেক কিছু থাকে যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে অসুবিধা হয়। যেমন আপনি স্কুল থেকে আসলেন, একটা জিনিস আপনি সুন্দর মতো করতেছেন, কিন্তু তখন তো আপনার কাছে স্কুলের টিচার বা আপনার যে হোম টিউটর আছে তারা এসে চলে গেছে, তো আপনার এখন এই জিনিসটাকে ক্লিয়ার করা লাগবে। তো এই পাঠ্য বইয়ের মধ্যে যে টপিক জিনিসটা আছে বা যে ভেজালগুলো আপনার কাছে মনে হচ্ছে, সেটা কিন্তু আপনি ইন্টারনেটের মাধ্যমে সুন্দর মতো আগায় যেতে পারতেছেন। ইন্টারনেটে আপনি জাস্ট সার্চ দিবেন। আর একটু আগে কিন্তু আমি আপনাদেরকে চ্যাট জিটিপি নিয়ে বলছি, বর্তমানে চ্যাট জিটিপি কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং একটা আমাদের সহজ করার মতো একটা জিনিস, যেটার মধ্যে আপনি শুধু টপিকটা দিয়ে দিবেন, চ্যাট জিটিপি আপনাকে সুন্দর মতো কি করবে, সেই জিনিসটাকে ব্রিফিং দিবে। তো আপনি সেই জিনিসটা যখন বুঝতে পারবেন, তো তখন সেটা আপনার কাছে আটকাবে না। তো এইটুকুই কিন্তু আমার মানে এই টপিকটার মধ্যে আছে। এইখান থেকে খুব একটা বেশি এমসিকিউ আসেই না, আর এখানে এমসিকিউ দেওয়ার মতো আমি কিছু ওইরকম
পাই নাই। তো সুন্দর মতো আপনি যদি আগাইতে পারেন তাহলে এই জিনিসটা আপনাকে আটকাবে না। তাহলে এই টপিকটাকে আমি এখনই শেষ করে দিতেছি, কারণ কথা বললেই কথা বাড়বে। তো আমার পরবর্তী টপিকে আমি চলে যাচ্ছি, আসেন আমরা শুরু করে দিই। আচ্ছা আসেন আমরা আজকে লাস্ট টপিকটা শুরু করি। লাস্ট টপিকটা কি বলছে, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। তাহলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটির মধ্যে আমি যদি নিজে থেকে আপনাদেরকে বিস্তারিত একটা আলোচনা করি তাহলে কি আসতেছে, যে আপনারা যে পড়াশোনা করতেছেন সেটা তো অবশ্যই কোনো না কোনো একটা ক্যারিয়ার আছে। এখন ক্যারিয়ার করার জন্য আপনাদের কাছে অনেক বড় সুবিধা হচ্ছে অফলাইন বাদেও অনলাইনে এখন অনেক রকম ভাবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সুবিধা আছে। যেমন ধরেন আমরা অনেকে ধরেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা কেউ হলো গ্রাফিক্স ডিজাইন বা কেউ অনেক রকম দিক থেকে আগাতে চাইতেছে। তো এখন অনেকে চাইতেছে যে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতেছে অফিসে বসে কাজ না করে কিন্তু তারা ঘরে বসে বিভিন্ন রকম কাজ করতে পারতেছে, যে বিভিন্ন রকম অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সেগুলো তারা ঘরে বসে বাসার মধ্যে ডিজাইন করে অফিসে প্রোভাইড করে দিতেছে এবং তারপরে তারা সেগুলোর মাধ্যমে সামনের দিকে আগায় যেতেছে। তো এটার মাধ্যমে কি হইতেছে যে অনলাইনে যে প্ল্যাটফর্মটা সেটাও সামনের দিকে আগায় যাচ্ছে, মানুষের বেকারত্ব কমতেছে, সাথে সাথে তাদের পরিবারও সুন্দর মতো চলতেছে। এখন আমি যদি বিভিন্ন রকম উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এখন অনেক রকম উদাহরণ দেওয়া যাবে। তার মধ্যে থেকে আমি কয়েকটা উদাহরণ লিখে রাখছি, আসলে আমরা একটু দেখি। সেটা হলো কম্পিউটার সায়েন্স, অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, ডেটা কমিউনিকেশন। এইগুলোর মধ্যে থেকে কি হইতেছে, আপনি ঘরে বসে সুন্দর মতো মানে আপনার ক্যারিয়ার করতে পারতেছেন। আইসিটির মাধ্যমে আপনি সামনের দিকে আগায় যেতে পারতেছেন। কম্পিউটার সায়েন্স আর রোবোটিক ইঞ্জিনিয়ারিং, ডেটা কমিউনিকেশন এগুলো তো সবই আইসিটি রিলেটেড, কারণ এগুলোর মাধ্যমে সবই হলো প্রোগ্রামিং বা কোনো না কোনো স্কিলের মাধ্যমে সামনের দিকে আগে যেতেছে। তো ভবিষ্যতে আপনি যদি আপনার ক্যারিয়ার করতে যান তাহলে এইগুলা কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর এগুলোর উপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আইসিটিটা কিন্তু আপনাদের সামনের দিকে আগে যেতে অনেক রকম সুবিধা করতেছে। এখন কিন্তু কেউ আর বেশি খুব একটা ঘরে বসে থাকে না, যে যার স্কিল অনুযায়ী সামনের দিকে আগে অনলাইনে চেষ্টা করে তাদেরকে তাদের এই স্কিলটাকে আরেকজনের কাছে শো করার, যাতে সে বুঝতে পারে যে সে কতটুকু মানে নিজের থেকে আগাইতে পারতেছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি, ঘরে বসে আয় করাকেই বুঝায়। আমরা বাংলাদেশে বসে বিভিন্ন রকম বিদেশি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে তাদের কাজগুলো করে দিতে পারতেছি, আমরা আর্থিকভাবে উন্নতি করতে পারতেছি। এবং এর উদাহরণ হিসেবে যদি আমি দিই তাহলে গ্রাফিক ডিজাইনার আছে, ফটোগ্রাফাররা আছে, ভিডিওগ্রাফাররা আছে, বিভিন্ন রকম ডিজাইনাররা আছে, যারা ঘরে বসেই বা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে আয় করতে পারতেছে। কেমন হবে সেই জিনিসটা, ধরেন আপনি একজন আপনি একজন হলো গ্রাফিক ডিজাইনার, আপনি অনেক রকমের ডিজাইন পারেন। তো একজন বিদেশি ক্লায়েন্ট আপনাকে ফোন দিল, দিয়ে বললো যে আপনার এরকম ডিজাইন লাগবে। তো আপনি কি করলেন, নিজের থেকে আইডিয়া করে সেই জিনিসটাকে ড্র করে সুন্দর মতো আর্ট করে আপনি তাদেরকে পাঠাই দিলেন, তারা এই জিনিসটাকে পছন্দ করলো, সেটার বিনিময়ে তারা কিন্তু আপনাকে একটা পেমেন্ট দিল। সেই জিনিসটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে হয়তোবা আমি আপনাদেরকে শর্টকাটে সুন্দর মতো বুঝাই দিতে পারছি। তাহলে এখন এই টপিকটা থেকে শুধু ফ্রিল্যান্সিং আমার এই চিটাগাং বোর্ড 2023-এ একটা এমসিকিউ আসছিল। তো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জিনিসটার মধ্যে আপনার যদি মাথার মধ্যে ভালো রকম সেন্স থাকে, আপনার কিন্তু আটকানোর কোনো মানে জায়গা নাই এই টপিক থেকে, কারণ ফ্রিল্যান্সিং থেকে এমসিকিউ আসার চান্সেস সবচেয়ে বেশি। তাহলে আমার আজকের এই টপিকটাও শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনাদেরকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, কারণ এখান থেকে এই চ্যাপ্টারটা অনেক ছোট এবং অল্প সময়ের মধ্যে আমি এই জিনিসটাকে আপনাদেরকে বুঝাইতে পারছি। তো নেক্সট ক্লাসে আপনারা কিন্তু কেউ মিস দিবেন না। আর আমি আপনাদের সাথে যে নোটগুলো করতেছি আমার লেখার পাশাপাশি আপনারাও যদি লিখে রাখেন, আমি কিন্তু বারবার করে বলতেছি জিনিসটা কিন্তু আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, লিখবেন। একবার লেখা আর 5বার পড়া কিন্তু একই জিনিস। তা আপনি একবার যদি লেখেন আপনার কিন্তু বারবার জিনিসটা পড়তে হইতেছে না। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।